63টি আসন ফাঁকা নিয়ে আপনাকে কথা বলি। মূলত যেদিন আপনার প্রার্থী তালিকা ঘোষণা করলো বিএনপি 200 তার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিন্তু একটা অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি পরিষ্কার করে বলেছিলেন যে যুগপৎ আন্দোলনে তাদের যারা শরিক দল ছিল, হ্যাঁ, তাদের অনেককেই হয়তো কিছু কিছু জায়গায় তাদের জন্য আসন ছেড়ে দিতে হতে পারে। বিএনপির অনেক যোগ্য জনপ্রিয় প্রার্থী থাকলেও হয়তো সবাইকে তিনি মনোনয়ন দিতে পারবেন না। এই মেসেজটা দেওয়ার পরের দিনই কিন্তু প্রার্থী তালিকাটা ঘোষণা হয়েছিল। যেমন আমরা কিন্তু এটা ওপেন সিক্রেটের মতো, উনি যে ঠাকুরগাঁও 2 থেকে নির্বাচন করছেন ফারুক হাসান ভাই, এটা আমরা সবাই জানি, আমরা রাজনৈতিক সহযোগী হিসাবে জানি। মানে আমারটা উনি জানেন যে রাজবাড়ী 2 থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি, দীর্ঘদিন সেখানে কাজ করছি। সেটা আপনি রাজবাড়ী 2 কিংবা ফারুক ভাই ঠাকুরগাঁও 2 থেকে আপনার নির্বাচন করবেন, সেটা কি নিজ দলের হয়ে নাকি জোটবদ্ধ? আচ্ছা, আমি এটা বলছি, এখন এখানে এক একটা দলের এক একটা অবস্থান আছে। বিএনপির স্ট্র্যাটেজিটা আমাদের কাছে যেটা মনে হয়েছে, এটা আমি একটা বলে তারপরে আমাদের অবস্থান বলি। বিএনপির যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই কথাটা বলার পরের দিনই এসেছে যে 63টা আসন তারা ফাঁকা রেখেছে, তো এখানে একটা বড় অংশ শরিক দলের জন্য তারা যাবেন, এই বার্তাটা মোটামুটি পরিষ্কার। এখানে আসলে খুব সন্দেহের অবকাশ নেই। এবং যারা শরিক দলের যেই সমস্ত ঘোষণার অপেক্ষা মাত্র, ঘোষণাটা কেন হয়নি সেটাও আমাদের একটা ব্যাখ্যা আমি আপনাকে দিব আমার ব্যাখ্যাটা। এবং এইখানে যারা যে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা সে নিজ আসনের ব্যাপারে কিন্তু তারা অলরেডি জানেন, সেটা আনুষ্ঠানিকভাবে হোক অনানুষ্ঠানিকভাবে হোক সবাই জানে, রাজনৈতিক সহযোদ্ধারা জানে, বিএনপি হাইকমান্ডও জানে যে কে কোথা থেকে নির্বাচন করছে। সুতরাং সেইটার একটা প্ল্যান করেই কিন্তু আসনগুলো ফাঁকা রাখা। 2 নম্বর হচ্ছে তাদের সাথে যারা জোট শরিক রয়েছে, যুগপৎ আন্দোলনের অনেকগুলো দল তো ছিল, একটা বার্তা সব দলকে কিন্তু দেওয়া কাকে কতগুলো আসন ছাড়তে পারে। এরপরে যেমন ফারুক ভাইরা বলছে তারা 300 আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করছে, তারা প্রার্থী দ্বিতীয় পর্যায়ে প্রার্থী ঘোষণা করবে। ফুয়াদ ভাইরা তো যুগপথে ছিলেন না, ওনারাও প্রার্থী ঘোষণা করছে। কেউ যদি শেষ পর্যন্ত জোটে না আসে সেটা তাদের সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু তারা একটা সিগন্যাল দিয়ে রেখে, কারণ বিএনপির একটা প্রার্থী আছে, কেউ যদি শেষ পর্যন্ত জোটে না আসে, শরিক মানে একসাথে নির্বাচন করতে না চায়, সেক্ষেত্রে তখন হয়তো ওই আসনগুলোতে নিজস্ব প্রার্থী দিতে পারে। ঘোষণা করলো না, ঘোষণা না করার একটা আমার দৃষ্টিতে একটা আইনগত সমস্যার কারণে হয়তো করে নাই। সেটা হচ্ছে দেখেন, এই যে আরপিও সংশোধন যে আজকে আলোচনার বিষয় রয়েছে, গণপ্রতিনিধি অধ্যাদেশের অনুচ্ছেদ 20-এ যেটা সংশোধন হয়েছিল, এটা একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত সরকারের, এটাই বলে নি। কারণ রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা রয়েছে যে সে নিজ মার্কায় নির্বাচন করবে না, জোট করলে জোটের মার্কায় করবে। এইখানে সরকার চাপিয়ে দিতে পারে না। প্লাস নির্বাচনের মাত্র 2-3 মাস আগে, মানে তফসিল ঘোষণা 1.5 মাস আগে এরকম একটা সিদ্ধান্ত সরকার চাপিয়ে দিয়েছে। কি অর্থ বলছেন? এটা সকল জোট যদি একাধিক হয়, সকল জোটকেই সেটা মানতে হবে, বা সকল সরকার চাপিয়ে দিয়েছে এই অর্থে যে আপনি যখন একটা নির্বাচনী সিদ্ধান্ত নেবেন, আমি কোন মার্কায় নির্বাচন করবো, আমার নির্বাচনী সিদ্ধান্ত যখন আপনি নেবেন, তখন অবশ্যই স্টেক হোল্ডার হিসেবে আমার সাথে আপনার আলোচনা করতে হবে। সরকার, রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো, নির্বাচন কমিশনের মেন স্টেক হোল্ডার নিবন্ধিত রাজনৈতিক দলগুলো, একটা সংলাপ এখন পর্যন্ত করলাম। হাসিনা আমলেও তো সংলাপ হয়েছিল রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচনের আগে, একাধিক সিরিজ বৈঠক হয়েছিল। এই নির্বাচন কমিশন যেটা অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা এখন নতুন বাংলাদেশে বলছি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন, এখন পর্যন্ত তো আমাদের সাথে কোনো সংলাপে বসে নাই। এরকম একটা অধ্যাদেশ সংশোধন হলো, আমরা জানলাম না। দেখেন, নির্বাচন তো একদিনের খেলা না, আমরা তো আমাদের নির্বাচনী কৌশল নিজ প্রতীকে নির্বাচন করলে অন্যান্য দলগুলো জোটের যে বড় দল বা যার নেতৃত্বে জোট হচ্ছে, এর বাইরে অন্যান্য দলগুলো কি অনিরাপদ মনে করছে? যেমন আপনারা যদি জোটে যান, তাহলে নিজ প্রতীকে নির্বাচন করতে কি অনিরাপদ মনে করবেন? এখানে প্রশ্নটা আমি আপনাকে উত্তরটা আমি শেষ করি। দেখেন, অগণতান্ত্রিক কেন বলেছি। আরপিও যে সংশোধনের আগে ছিল, আমি যখন নিবন্ধনী, আমার রাজনৈতিক দল যখন নির্বাচন কমিশনের নিবন্ধনের আবেদন করে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর আন্ডারে, তখন কিন্তু নির্বাচনের ব্যাপারে এই সিদ্ধান্তটা ছিল, আমি জোট করলে চাই, আমি আমার নিজের প্রতীকেও করতে পারি, জোটের প্রতীকেও করতে পারি। এটা জেনেই কিন্তু আমি নিবন্ধনের আবেদন করেছিলাম, আমি এটা জেনেই আমার নির্বাচনী কৌশল সাজাচ্ছিলাম। হঠাৎ করে আপনি আইন পরিবর্তন করলেন, আমাকে পর্যাপ্ত সময় দিবেন না আপনি এই আইন বোঝার বা আইন অনুযায়ী নির্বাচনী কৌশল ছাপানোর জন্য, এই অধিকার তো আপনাকে কেউ দেয় নাই। আমাকে সময় দিতে হবে আমার নির্বাচনী কৌশল সাজানোর জন্য। সরকার এটা অগণতান্ত্রিক আচরণ করছে, একটা ফ্যাসিস্টের মতো আচরণ করেছে। এই সিদ্ধান্ত আমরা মানি না। সরকার ফ্যাসিস্টের মতো আচরণ করে, অবশ্যই আপনি কাউকে জানাবেন না, কিছু করবেন না, আপনি অধ্যাদেশ জারি করে দিবেন, বলতে হবে এটাই আপনাকে মানতে হবে। এটাকে কে বলো যেটাই সবচেয়ে ভালো হবে? ভাই, আমি একটা লাস্ট একটা কথা বলি, এই যে অনেক সময় যে বলে ভোটার প্রতি মাত্র 10 টাকা করে খরচ করতে পারবে, এই আইনটা যেই ভদ্রলোকের মাথা থেকে বের হয়েছিল, আমি জানি না কবে বের হয়েছিল, আমার মনে হয় তাকে ওই যে শীতকালে ঠান্ডা পুকুর, যে গ্রামে পুকুরগুলো থাকে, হ্যাঁ, এসা থেকে ফজর পর্যন্ত সেই পুকুরে একটু চুবাই রাখা উচিত। কারণ কি জানেন, কারণ বাংলাদেশের বাস্তবতায় ভোটার প্রতি 10 টাকা খরচ করার কি বাস্তবতা, হ্যাঁ, এটা আসো বাস্তবিক কিনা। আমি একটা আইন করলে আইনের প্রাসঙ্গিকতা থাকে না।